অবশেষে রোদসীর রুমের আলমারিটা সেল করে দিয়েছি আর নেয়ার জন্য লোক চলেও এসেছে। যদিও নেয়ার কথা ছিল 2 দিন আগে, কিন্তু লোক এসেছে 2 দিন পরে। শুটকির নাম শুনলেই যাদের গন্ধে নাক উপরে উঠে যায় তারা যদি জানতো এই শুটকি রান্না করতে কি পরিমাণে তেল মশলা লাগে আর কি পরিমাণে কষ্ট করতে হয়, আর এত কষ্টের পর যে রান্নাটা করা হয় সেই রান্নার যে কি পরিমাণে টেস্ট, একবার যদি খেয়ে দেখতো আমার মনে হয় সারা জীবন তারা শুটকি দিয়ে ভাত খেতে চাইতো। আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার মেয়ের রুম, মানে রোদসীর রুম। আর রোদসীর রুমের হচ্ছে বেহাল অবস্থা। ঘরের এই বেহাল অবস্থার কারণ হচ্ছে এই আলমারি, আর এই আলমারিটা কিন্তু নেওয়া হয়েছিল রাত জন্মের পরপরই রোদসীর জন্য। কাঠের কোনো বিকল্প নেই, তবে এই আলমারি মানে মালয়েশিয়ান এই কাঠগুলো না তখন বেশ সবার পছন্দের তালিকায় ছিল, মানে নতুন নতুন এগুলো তখন এসেছিল। তো আমারও খুব ইচ্ছে ছিল যে এরকম একটা আলমারি নিব। আর এই আলমারিগুলোর এখন তো অনেক প্রাইস কমে গেছে, তখন আমি এই আলমারিটা নিয়েছিলাম 19,000 টাকা দিয়ে। আর দেখেন এগুলো কতটা মানে বাজে কোয়ালিটির কাঠ। রোদসীর আলমারির 2টা হ্যান্ডেলই ভেঙে গেছে। ভেবেছিলাম আর 2-4 মাস পর রোদসীর আলমারিটা চেঞ্জ করে দিব, কিন্তু হঠাৎ করেই মনে হচ্ছে এটা একদম জরুরি হয়ে গেছে। পাল্লা ওইভাবে আটকে রাখাই যাচ্ছে না, তো এই কারণে পোকামাকড়ও ঢুকছে ভিতরে, যার কারণে ইমার্জেন্সি তার আলমারিটা চেঞ্জ করে দিব। আর এখন এই মুহূর্তে কাঠের নেওয়া আসলে পসিবল না, কাঠের তো প্রাইসটা অনেক বেশি পড়বে। স্বাদ আর সাধ্যর মধ্যে যখন একটু সমন্বয় ঘটাতে হয় তখনই হয়তো এই টাইপের ফার্নিচার কিনতে হয়। তবে এইবার মালয়েশিয়ান এই কাঠ কিনবই না, ক্যানাডিয়ান ওক ভিনিয়ার যে প্রসেসিং উডটা আছে সেটা কিনবো। মূলত কাঠ যদি বানানো যায় তো ভালো, আর কাঠের পরে যদি কোনো ফার্নিচার নেওয়া হয় তো আমার মনে হয় যে ওক ভিনিয়ারটা নেওয়াই ভালো। তো পুরান এই আলমারিটা সেল করে দেওয়া হয়েছে নামমাত্র মূল্যে। এটা কাউকে দিলেও সে ব্যবহার করতে পারতো না, তাই যারা আসলে পুরান জিনিসপত্র কিনে আবার নতুন করে মেক করে তাদের কাছে সেল করে দেওয়া হয়েছে। আর আজকেই হলো আলমারিটা নিয়ে যাবে। আর আলমারির কাপড় চোপড় তাই বলেছি রোদসীকে নামিয়ে রাখতে, আর সে নামিয়ে সব বিছানায় রেখেছে। ওইদিকে রোদসীর কাজ করছে, এইদিকে আমি এসে আবার আমার কাজ করছি। এই মানি প্ল্যান্টগুলো এই গরমে প্রত্যেকটা গাছ আমার একদম নষ্ট হয়ে গেছে। তো এরপর কিছু মানি প্ল্যান্ট আনা হয়েছিল, ভাবলাম যে এগুলো একটু গুছিয়ে ফেলি। মানি প্ল্যান্টের সাথে ভিতরে যে পাথরগুলো দিয়েছি এগুলো একটু আমি ক্লিন করে ফেলেছি, আর এই তো একটু গুছিয়ে নিয়েছি। এরপর এটা আমার ড্রয়িং রুমে টিভির স্ট্যান্ডের উপরে থাকে, সেখানেই রেখে দিলাম। আর এখন হচ্ছে এর মধ্যে পানি দিয়ে দিব। আর আমি যে এতটা পাথর দিয়ে রাখি তার পিছনে কারণ হচ্ছে মানে ডেঙ্গু মশা যেন উৎপন্ন না হয়। আমি একদম পাথর সমান সমান পানি দেই, আর 2-1 দিন পরই যখন পানিটা একটু শুকিয়ে যায় তখন আবার একটু পাথর সমান সমান পানি করে রাখি। এক্সট্রা পানিটা রাখি না, যাতে করে যেন মশা উৎপন্ন না হতে পারে। আমি আসলে ব্যাম্বো ট্রি বা এই মানি প্ল্যান্টের যেখানেই রেখেছি সেই জারগুলোতে আমি এরকম পাথর দিয়ে রেখেছি, আর পানিটা দেখেন একদম পাথরের সমান সমান চাইতেও আর একটু নিচেই রেখেছি। যাই হোক, এরপর আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি আপনাদের ভাইয়ার জন্য শুটকি রান্না করব। আমরা এটাকে বাগারে শুটকি ভর্তা বলি। এই ভর্তাটা তৈরি করতে ইনগ্রিডিয়েন্টস খুব বেশি লাগে না, কিন্তু যা লাগে মানে যেই কয়টা ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলো কিন্তু পরিমাণ একটু বেশি লাগে। যেমন এখানে আমি বেশ কয়েকটা শুকনা মরিচ বেটে নিয়েছি, আর আমার শুকনা মরিচগুলো অনেক ঝাল, যার কারণে আমি একটু পরিমাণে কম নিয়েছি। তার সাথে অবশ্য 3-4 কোয়া রসুন বেটে নিয়েছি, আর এখানে হচ্ছে 8-10টা চ্যাপা শুটকি যেটার মাথা ফেলে খুব সুন্দর করে ধুয়ে তারপর বেটে নিয়েছি। আর এই বাগারে শুটকিটা করতে হলে অনেকগুলো পেঁয়াজ কুচি লাগে, তো এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি করেও নিয়েছি। এবার হচ্ছে শুটকিটা রান্না করে ফেলবো। তার আগে আমি এই যে পরিমাণ মতো ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, আর এখন বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি হবেই। তেলের সাথে পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা ভাজা হবে, মানে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে আর হালকা একটু ব্রাউন কালার হবে, তখনই কিন্তু এর মধ্যে আমি শুটকি বাটা, শুকনা মরিচ বাটা এবং রসুন বাটা সব কিছু দিয়ে দিব। আপনাদের ভাইয়া বেশ কয়েকদিন যাবত বলছিল যে শুটকি রান্না করো, শুটকি রান্না করো। মানে এই লোকটা হচ্ছে বরিশালের মানুষ, আর আমি জানি বরিশালের মানুষ শুটকি খায় না, কারণ আমার শ্বশুরবাড়িতেও কেউ শুটকি খায় না। কিন্তু তাকে আমি শুটকি খাওয়ানো শিখিয়ে কি পরিমাণ যে শুটকিখোর বানিয়ে ফেলেছি, এখন এই তো সেই যন্ত্রণা ভোগ করছি। নিজের উপর নিজেরই রাগ হয়। তো যাই হোক, রাগের কথা শেয়ার করতে করতে কিন্তু আমি এর মধ্যে শুটকি এবং শুকনা মরিচ বাটাও দিয়ে দিয়েছি। আমি এখানে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়েছি, অনেকে অবশ্যই এই জায়গাটায় হলুদ দেয় না। আমার কাছে না একটু হলুদ দিলে মনে হয় কি কালারটা আরও বেশি সুন্দর হয়। একদম সামান্য পরিমাণে দিয়েছি, কেউ চাইলে নাও দিতে পারে। এরপর সব কিছু একসাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি একদম সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা একদম ভালো মতো কষানোর জন্য। ব্যাস, আমার কিন্তু সব কিছু দেয়া শেষ, আর কিছু দিতে হবে না। এখন শুধু একটু ধৈর্য নিয়ে দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে জাল করতে হবে, আর যতক্ষণ পর্যন্ত না শুটকির এই ভুনাটা একদম ভাজা ভাজা না হয়ে যায়।
ভাজা ভাজা হতে হতে কিন্তু কালারটা আরও সুন্দর হয়ে যাবে, তেলটা একদম পুরোপুরি ছেড়ে যাবে শুটকি ভুনা থেকে। আর ভাইরে ভাই, এই সময়তে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, যারা শুটকি লাভার তাদের মনে হবে যে এখানেই এই গরম শুটকির মধ্যে ভাত ঢেলে দিয়ে খেয়ে ফেলি। আর যারা শুটকি খায় না তাদের কিন্তু জোর করে যদি কখনো এরকম একটু শুটকি খাওয়াতে পারেন তাহলে কিন্তু তারাও শুটকি লাভার হয়ে যাবে, যেমনটা আমি করেছিলাম। যাই হোক, শুটকি রান্না শেষ হয়ে গেলে আমি একটা বক্সে ভরে রাখলাম। আর এইদিকে আজকে সন্ধ্যায় হচ্ছে আমাদের আলমারিটা নেওয়ার কথা ছিল, জিনিস যে কোনো তরকারি যে কোনো ভর্তার কারণে 2 দিন যাবত আর নেওয়া হয়নি। অবশেষে রোদসীর রুমের আলমারিটা সেল করে দিয়েছি আর নেয়ার জন্য লোক চলেও এসেছে। যদিও নেয়ার কথা ছিল 2 দিন আগে, কিন্তু লোক এসেছে 2 দিন পরে। কারণ হলো যেই দিনটা নিয়ে যাবে আর সেই দিনই সন্ধ্যার সময় বৃষ্টি ছিল। মালয়েশিয়ান এই বোটগুলো তো পানি একদমই ছোঁয়ানো যায় না, এর কারণে নিতে পারেনি। আর যার কারণে 2 দিন যাবত আমার মেয়ের বিছানার এই অবস্থা, আলমারির সব কাপড় চোপড় এইভাবেই নামানো। যাই হোক, লোক চলে গেছে। এরপর আমরা সবাই সন্ধ্যার নাস্তা করেছি। এরপর আমি একটু রাতে রান্না করতে চলে এসেছি। ভেবেছিলাম আজকেই রোদসের জন্য একটা আলমারি দেখতে যাব, কিন্তু সেটা সম্ভব হয়নি। কারণ এখন যেহেতু খুব তাড়াতাড়ি মার্কেটে সব দোকানপাট বন্ধ করে দেয়া হয়, আর আপনাদের ভাইয়া সন্ধ্যার পর এসে আলমারি দিয়ে সন্ধ্যার চা নাস্তা করে রেডি হয়ে যেতে যেতে দেখব যে সব বন্ধ হয়ে গেছে। তাই ভাবলাম আগামীকাল যাব। তো আজকে আমি যে রান্নাটা করতে এসেছি এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে। এটা কিন্তু বরিশালের স্টাইলের রান্নাটা। এই ইলিশ মাছ দিয়ে আলু রান্নাটা দেখতে যতটা লোভনীয় লাগে, খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আলুগুলো গোল গোল করে কেটে দেওয়ার কারণে মনে হয় কি এই আলুতে জানি কত টেস্ট। তো এই রান্নাটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এইদিকে আমি হচ্ছে চিচিঙ্গা ভাজিটা বসিয়ে দিয়েছি। চিচিঙ্গা ভাজিটা যেহেতু ডিম দিয়ে করলে ভালো লাগে, আর আমি সবসময় ডিম দিয়ে করারই চেষ্টা করি। আর এই তো ভাজিটা যখন একটু ভাজা ভাজা হবে তারপরই এর মধ্যে 2টা ডিম আমি অ্যাড করে দিব। তো আমার চিচিঙ্গা ভাজিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। একটা সাইডে রেখে তেলটা আমি একটু কাচিয়ে নিয়ে এখন এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমটা একটু নেড়ে চেড়ে ঝুরি করে নিব, তারপর হচ্ছে পুরো ভাজিটার সাথে মিক্সড করে ফেলবো। আমি সাধারণত ভাজিটা একটু বেশি তেলেই করি। এরপর ভাজিটাকে এক সাইডে কাত করে রাখলে কিন্তু তেলটা সম্পূর্ণ বেরিয়ে আসে। আমার কাছে এভাবে ভাজি করলেই ভালো লাগে। তো যাই হোক, আমার ভাজিটা হয়ে গেছে আর এখন নামিয়ে ফেলবো। নামানোর আগে কিন্তু এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিব। এরপরেই তো আমার ভাজিটা হয়ে গেলে এই যে ভাজিটা আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। এখন যেই ফ্রাই প্যানে আমি ভাজিটা করেছি সেই ফ্রাই প্যানে কিন্তু আমি ইলিশ মাছটাও ভেজে নেব। মানে এই ফ্রাই প্যানের মধ্যেই আমি আজকে রান্নাটা করে ফেলবো। যাই হোক, এই তো সামান্য একটু লবণ হলুদ মরিচ মেখে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। আর একদমই কিন্তু হালকা করে ভাজবো, খুব বেশি কড়া ভাজা করব না। আমার কাছে না ইলিশ মাছটা একটু, ইলিশ মাছ কেন যে কোনো মাছই রান্নার আগে খুব বেশি ফ্রাই করে ফেললে আমার কাছে মনে হয় মাছের ভিতরে যে নরম ভাবটা বা জুসি ভাবটা এটা একদমই চলে যায়, আমার ভালো লাগে না। তো দেখতেই পেলেন একদম হালকা করে কিন্তু ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে সেই ফ্রাই প্যানের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করেছি। এরপর এই তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে গেছে এর মধ্যে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো লবণ সব কিছু একসাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ঠিকঠাক মতো কষানোর জন্য। এরপর মশলা কষানো হয়ে যখন তেল এভাবে উপরে উঠে এসেছে এর মধ্যে আমি 2টা টমেটো কেটে দিয়ে দিয়েছি। এবার হলো মশলার সাথে টমেটোটাও যখন ঠিকঠাক মতো কষানো হয়ে গেছে, আবারও যখন পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে তখন আমি এর মধ্যে সেই যে গোল গোল করে কেটে রাখা আলুগুলো, যেগুলো দেখলেই মনে হয় যে এই রান্না আলুগুলো খেতে জানি কত মজা হবে, তো সেগুলো দিয়ে দিলাম। এরপর মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিন্তু সামান্য একটু পানিও দিলাম, আলুটা যেন 50% পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। আর এরপর হচ্ছে আমার সেই একই কাজ, চারপাশে একটু তেল মশলা ছিটার কারণে এখন আবার একটু মোছামুছি করছি গরম চুলাতেই। এরই মাঝে মাঝে আমি ঢাকনাটা একটু খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে নিচে ওইভাবে লেগে না যায়। আর নেড়েচেড়ে আবার দেখছিও যে আলুটা কিছুটা সেদ্ধ হয়েছে কিনা। এরপর আলুটা 50% সেদ্ধ হয়ে গেছে আর এরপর হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে কিন্তু আর একটু পানি দিয়েছি কারণ আলুটা তো 50% সেদ্ধ হয়েছে, বাকিটা সেদ্ধ হওয়ার জন্য। আর এভাবে পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ এই তরকারিটা একদম আঠা আঠা ঝোলের তরকারি হবে আর ওভাবেই খেতে বেশি ভালো লাগে। মাঝে মধ্যে কিন্তু ঢাকনা খুলে একটু নিচের অংশ এভাবে খুন্তি দিয়ে আলতো করে তুলে দিতে হবে, কারণ যেহেতু পানির পরিমাণ অনেক কম তাই নিচে কিন্তু একটু লেগে ধরতে পারে। এরপর ফাইনালি এই তো আমার তরকারিটা হয়ে গেছে। আর যতটুকু আঠা আঠা ঝোল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটু শুকিয়ে শুকিয়ে যাবে, কারণ হচ্ছে আলু তো কিছুটা ঝোল
শুষে নিবে। তো এই রান্নাটা হচ্ছে আমার পছন্দের একটা রান্না, যেটা আমি বরিশালের বউ হওয়ার পরই শিখেছি। যাই হোক, আমার রান্না কমপ্লিট। আর এই রান্নাটা তো আমার অনেক পছন্দের। আর কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।